সময় জয় শ্রীরাম স্লোগান শুনলে খেপে যেত যে দলের সুপ্রিমো একসময় গাড়ি থেকে নেমে এসে বলেছিলেন, এই কে গালাগালি দিলি রে? জয় শ্রীরাম বলেছিল কয়েকজন, এবং তার জন্য কখনো গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, কখনো নেতাজি মেমোরিয়াল, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের 23শে জানুয়ারির অনুষ্ঠান থেকে, প্রধানমন্ত্রীর সামনে সেই অনুষ্ঠান স্থল থেকে তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে এটা কোনো ডেকোরাম হতে পারে না জয় শ্রীরাম বলাতে। সেই দল যে বিব্রত হয়ে পড়বে এত জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় সিয়ারাম জয় সিয়ারাম, রাম 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 শুনে, সেটা স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে ওই খাচ্ছি কিন্তু গিলছি না, খাচ্ছি কিন্তু গিলছি কই, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছেন। অর্থাৎ গিলতেও পারছেন না, উগড়েও দিতে পারছেন না। রাম বড় বালাই, রাম রুষ্ট হয়ে যাবেন। একটা বড় সংখ্যক মানুষ ভারতবর্ষের তারা তকমা দিয়ে ফেলবে যে এই দলটা তো ভারত বিরোধী, এই দলটা তো সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি বিরোধী, এই দলটা তো রামকে জাতাভাবে অপমান করে, এই দলটা তো রামকে বহিরাগত বলে, এই দলটাই তো বোধহয় আসলে যারা ওই রামচন্দ্রকে টেন্টে রেখেছিল, যারা রামচন্দ্রকে তাঁবুতে রেখেছিল, 500 বছর ঘরছাড়া করে রেখেছিল রামচন্দ্রকে, এই দলটাই তো বোধহয় সেই মানুষগুলোকে সমর্থন করছে। বাবর এবং মুঘলদেরকে তারা মাথায় তুলে রেখে দিয়েছে, কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের 5000 বছরের সভ্যতাকে তারা পায়ে রেখে দিয়েছে। এই দলটাই তো তাই। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বড় আতঙ্কে ভুগছে, পাছে কেউ যদি স্ট্যাম্প লাগিয়ে দেয় যে আমরা বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবচেয়ে বড় হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী, সনাতন সংস্কৃতির বিরোধী, রাম বিরোধী, সীতা বিরোধী, হনুমান বিরোধী, বজরংবলী বিরোধী, ভরত বিরোধী, রামায়ণ বিরোধী, মহাভারত বিরোধী, কৃষ্ণ বিরোধী, হরিবোল হরিবোল যারা বলেন, সেই সমস্ত বৈষ্ণব বিরোধী, আপামর ভারতের মানুষ বিরোধী একটি দল। এটা ভয় পাচ্ছেন তারা, এটা নয় তারা, কিন্তু এই ভয়টা পাচ্ছেন কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে গলার কাটা রোহিঙ্গা প্রেম কিছু কিছু নেতার, শেখ শাহজাহানদের রোহিঙ্গা প্রেম, শেখ শাহজাহানদের এমন কিছু কিছু এলিমেন্টের নিয়ে প্রেম যারা আসলে অনুপ্রবেশকারী, যারা ভারতের খাচ্ছে, ভারতের যে থালা সেই থালাতে ফুটো করছে এবং ভারতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, লড়াই ঘোষণা করছে। রাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাম নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে। কে চাপাচ্ছে? এভাবে চাপিয়ে দেওয়া যায় নাকি? একটা সময় চাপিয়ে দেওয়া হয়েছিল, মন্দিরের ওপরে অন্য স্থাপত্য চাপিয়ে দেওয়া হয়েছিল। 500 বছর আগে রাম মন্দির ধূলিসাৎ করে তার উপরে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল। এভাবে চাপানো যায় না। ভারতে এত দেব দেবী, এত মন্দির, এত সাংস্কৃতিক বৈপরীত্য রয়েছে। উত্তর ভারতে এক ধরনের সংস্কৃতি, এক ধরনের নদীর জল, সেই নদীর জলের এক একটা শব্দ। দক্ষিণ ভারতের ঠিক তার উল্টো। দক্ষিণ ভারতের মূর্তি, দক্ষিণ ভারতের রীতি নীতি, সেই সমস্ত কিছু উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারতের থেকে আলাদা। শাক্ত, বৈষ্ণব, শিবায়ত যারা রয়েছেন, আসলে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই সনাতন সংস্কৃতি, সনাতন ঐতিহ্য, সনাতন ভারতটা এভাবে চাপিয়ে দেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী কোনো একটা কারণে, তৃণমূল কংগ্রেস কোনো একটা কম্পালশনে বারবার এই উস্কে দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের উপরে দেখো চাপিয়ে দিচ্ছে। কে বলেছে চাপিয়ে দিচ্ছে? বাংলার কি রাম ছিল না? অবশ্যই ছিল। যদি বাংলার নাম রাম না হয় তাহলে রাম রাজাতলা নামটা কেন এলো? যদি বাংলায় কোনোদিন রামের অস্তিত্ব না থাকে, বাংলায় রামের যদি কোনোদিন শ্রদ্ধা কিছু মানুষ, হাজারে হাজারে লাখে লাখে মানুষ যদি রামকে পুজো না করে থাকেন, কেন রামমোহন নামটা রাখা হলো? রাম যদি শুধুমাত্র কমিক ক্যারেক্টার হন, রাম যদি শুধুমাত্র কার্টুন ক্যারেক্টার হন, তাহলে ডোরেমন রাখা যেত নাম। রামমোহন, রামকৃষ্ণ, রামচন্দ্র, রাম সহায়, সীতারাম, এই নামগুলো তো, আরে সীতারামের কথায় মাথায় এলো, সীতারাম ইয়েচুরি। কেন? সীতা এবং রাম যদি না থাকতেন, তাদের যদি বাবা মায়েরা সম্মান না করতো, নিজের ছেলের নাম আপনি কখনো ডোরেমন রাখেন? ভালো নাম ডোরেমন রাখেন? ভালো নাম পোকেমন রাখেন? ভালো নাম হিজিবিজবিজ ঘোষ। আমার নাম তো আমার বাবা মা হিজিবিজবিজ রঞ্জন ঘোষ রাখেনি, আমার বাবা মা আমার নাম ডোরেমন রঞ্জন ঘোষ রাখেনি। রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে।
জন্ম থেকে মৃত্যু রাম ছিল, রাম আছে, রাম থাকবে, বাংলায় ছিল, বাঙালির ছিল, ছিল, আছে, থাকবে, এই সহজ সত্যটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বোধহয় বুঝতে পারছেন। কারণ কি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস এত বোকা নয়। যেভাবে তারা পুলিশ যে কাজ করছে না এটা জানে, পুলিশ যে শাহজাহানকে ধরছে না এটা জানে, যেভাবে তৃণমূল কংগ্রেস জানে যে তাদের দলে একটা করে পার্থ চট্টোপাধ্যায়, একটা করে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আছে, হয়তো থাকবে, ঠিক সেভাবেই তৃণমূল কংগ্রেস জানে যে রাম বাংলার ছিলেন, বাংলার আছেন, বাংলার থাকবেন, বাঙালির থাকবেন রাম। এবং সে কারণেই যে রামকৃষ্ণকে আমরা মাথায় রাখি, যে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে আমরা মাথায় করে রাখি, যে রামমোহনকে আমরা মাথায় করে রাখি, যে রামরাজা তলায় আমরা পুজো আর্চা করি, এই সমস্ত কিছু ছিল তার কারণ রামও ছিল। এই সহজ সত্যটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু কেন এস্টাবলিশ করতে চাইছেন না? নিজের ভোট কম হয়ে যাবে বলে, নিজের ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে বলে? যদি সেইটা হয় তাহলে কাদেরকে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় রামকে আসলে ধূলিসাৎ করতে চাইছেন, রামকে আসলে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনতে চাইছেন? আজ তার জবাব চাই বাংলা। শুরুতেই দেখে নেব 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন, এবং তারপর আসবো রামের কথায়। রামকে আরেকবার বোঝানোর পালা সেই শাসক দলের যারা নেতারা বুঝতে পারছেন না। আরেকবার আমি ক্লাস নেব রাম কি এবং বাংলার জন্য। দেখে নিতে আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাম নাম শুনলেই চটে যাচ্ছেন, অন্যদিকে এই রাম নামেই বুঁদ গোটা দেশ। অযোধ্যায় রাম মন্দির নিয়ে যখন বিশ্বজুড়ে ধন্য হচ্ছে, তখন বাঁকা চোখে দেখছে একমাত্র ইন্ডিজোট। রামকে বারবার বহিরাগত বলার চেষ্টা করছেন স্বয়ং তৃণমূল নেত্রী। আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো। বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে মানি। এদিকে যে গান্ধীজির মৃত্যুদিনে বঙ্গের শাসক দল বিজেপির বিরুদ্ধে পথে নামল, সেই জাতির জনকে রাম আর সত্যকে সমার্থক বলতেন, গীতাকে মাতৃ সমান ভাবতেন। তাহলে তার কথা মতাদর্শকে কি ভুলতে বসেছে তৃণমূল, নাকি ভাবের ঘরে চুরি করছে? আমরা রাম নিয়ে চুরি সীতা নিয়ে থাকবেন, প্রসাদ বিতরণ করবেন, সীতারাম ইয়েচুরিকেও পাঠাবেন, মোহাম্মদ সেলিমকেও পাঠাবেন। সেলিমদা যদি খাবে না তো উনি ভালোবেসে দিলে এখন ভোটের বাজার তো খেতেও পারেন। কথায় আছে, আপনি আচরি ধর্ম পরের এসে খাও। বাংলার সমাজ জীবনে যে রাম বহুবার নানাভাবে আলোচনা এসেছে, তাকে কিভাবে বহিরাগত বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী? নাকি ইতিহাস বিস্তৃত হয়েছে বঙ্গের শাসক দলে? জবাব চায় বাংলা। আমি অযোধ্যায় যে ছবি দেখে এসেছি, সেই ছবি আবারও বলছি, এটা হয়তো আমার বলার কাজ নয়, কিন্তু এই কথাটা আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সেই প্রত্যেকটা যে ছবি আজও দেখাবো, সেই একটা ছবিও কোনো রাজনৈতিক দলের নয়। যে পাগল, যে হাজার হাজার বছর ধরে রামের জন্য পাগল, যে হাজার বছর অপেক্ষা করেছে, 1 ঘন্টা অপেক্ষা করতেই পারে, 10 ঘন্টা অপেক্ষা করতেই পারে, আমার সামনে, আমার ক্যামেরার সামনে বলেছে, মাইকের সামনে বলেছে, সেই সমস্ত মানুষ যারা এই মুহূর্তে রাম মন্দিরে গেছেন বা এর আগেও গেছেন, তাদের প্রত্যেকের, আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, একটা রাজনৈতিক দল তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে অর্কেস্ট্রেট করে, তাদেরকে নিয়ে এসে অযোধ্যাতে নিয়ে আসেননি। আমি দেখেছি শতপ্রণোদিতভাবে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ মাইলের পর মাইল সাইকেলে হেঁটে, পায়ে হেঁটে কিভাবে রাম মন্দিরে গেছেন। এবং এটাকে বাংলার আবেগ যদি না বলা হয় তাহলে কোনটা আবেগ? আপনি ব্রিগেডে যাচ্ছেন সেইটা আবেগ, 21শে জুলাইয়ের মঞ্চে যাচ্ছেন সেইটা আবেগ, আপনাকে ডিম ভাত খেয়ে বা না খেয়ে কোনো মঞ্চে দেখা যাচ্ছে সেইটা আবেগ, আর এইটা আবেগ নয়। বাংলার প্রত্যেকটি জেলার মানুষ অযোধ্যাতে গেছেন, প্রত্যেকটি জেলা থেকে আমাদের কাছে স্টোরি এসেছে, অযোধ্যায় প্রত্যেকটি জেলা থেকে আমরা
একের পর এক মানুষকে দেখিয়েছি, কোনটা আবেগ আর কোনটাকে অস্বীকার করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আসলে বুঝতে পারছেন যে রামকে না গিলতে পারছি, রামকে না উগরাতে পারছি, রাম আসলে সমস্যার কারণ হবে 2024-এ 2026-এ। তার কারণ মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে যারা রামকে অপমান করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে হয়তো মানুষ। রাজুদা বুঝতে পেরেছেন? রাজুদা এই মুহূর্তে রয়েছেন, রাজু ঘোষ এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক কর্মী, আমাদের সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র। কিছুক্ষণের মধ্যেই স্বামী পরমাত্মানন্দ মহারাজ আসবেন, মহামণ্ডলেশ্বর পরমহংস মানস ভট্টাচার্য রাম গবেষক আমাদের সঙ্গে রয়েছেন এবং দীপঙ্কর সরকার অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। রাজুদা বুঝতে পারছেন যে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে হয়তো, কারণ আপনারা রামকে নিয়ে একটা দল যে পরিমাণ মিথ্যাচার করতে পারে, সনাতন ধর্মকে নিয়ে যে পরিমাণ শ্লেষ আপনাদের নেতা নেত্রীরা করতে পারেন, কখনো মনে হয় যে আসলে নরেন্দ্র মোদীকে গালাগালি দিতে গিয়ে, বিজেপিকে গালাগালি দিতে গিয়ে একটা বহু হাজার বছরের পুরনো সংস্কৃতিকে গালাগালি দিয়ে ফেলছেন, রামকে গালাগালি দিয়ে ফেলছেন, ফিলিপিন্সকে দিচ্ছেন, ভিয়েতনামকে দিচ্ছেন, বহু দেশকেও গালাগালি দিয়ে ফেলছেন। তার কারণ রাম শুধুমাত্র বিজেপির নয় রাজুদা, আপনারও রাম না। রামকে কেউ গালাগালি দেয়নি, রামকে কেউ সম্মাননীয় করেনি। বিষয়টা হচ্ছে রাম বলছে রামকে চাপিয়ে দেওয়া, রামকে কেন চাপিয়ে দেওয়া হবে? তৃণমূল সুপ্রিমোকে কি সিবিআই, ইডি, এফবিআই, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ কারোর থেকে কোনো অর্ডার এসছে যে আপনাকে সামন করা হচ্ছে? তৃণমূল শুনুন তৃণমূল নেতাদেরকে এমনিতে ওই চিঠি পাঠানো হয় না, ওই সামন লেটার পাঠানো হয় না যে অমুক তারিখে ইডি অফিসে আসে। রাম মন্দিরে কোনো সামন পাঠানো হয়নি, যার ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা সে আসবে না। নিমন্ত্রণ পত্র যাদের পাঠানো হয়েছে তারা অবশ্যই আসবেন প্রাণ প্রতিষ্ঠার দিন, না হলে আসবেন না। কে বলেছে চাপিয়ে দাও? না, আপনি আগে বলুন যে তৃণমূল নেতৃত্ব আমাকে চাপিয়ে দিচ্ছে। বলার মতো একটা সুযোগ করে দিন। আমি অবাক হয়ে যাচ্ছি, তার কারণ আমি ভেবেছিলাম অন্য সাবজেক্ট নিয়ে করব, এতদিন পরে আমাকে আবার রাম নিয়ে করব। আমি জানা দরকার মানুষের কি ভয়ঙ্কর ভয় আপনাদের। একটা জিনিসকে চাপিয়ে দিয়ে মানুষের মধ্যে এগুলো এবার আমি চাপিয়ে দিচ্ছি এইটা বলে যে আপনারা বোধহয় রাম বিরোধী। বেশ, রাম বিরোধী। আপনারা কি রাম বিদ্বেষী? কেন রাম বিরোধী? শ্রী রামচন্দ্রের বিদ্বেষী আপনারা? বেশ, না আমি বলছি হ্যাঁ কি না যে রাম, আপনি আগে বলুন এই রামটা কোথা থেকে এলো? রামায়ণ থেকে। এবার রামায়ণটা কি? আমি ইতিহাসের ক্লাসে এগুলো শুনে নেব, আপনি পয়েন্টে বলুন। আপনি পয়েন্টে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে চাপিয়ে দেওয়া হচ্ছে? রামচন্দ্রকে কে চাপিয়ে দিচ্ছে? রামচন্দ্রকে তৃণমূলের উপরে কে চাপিয়ে দিচ্ছে? মহাভারত, ইলিয়াড এবং ওডিসি, এই চারটে হলো পৃথিবীর প্রাচীনতম চারটে মহাকাব্য। মহাকাব্য শব্দের অর্থ হলো কাল্পনিক নাটক, অর্থাৎ যেটা নাটক মহাকাব্য। ইয়েস, আপনি ভগবান শ্রী রামচন্দ্রের অস্তিত্বকে অস্বীকার করছেন? এটা ইতিহাস বলছে। মহাকাব্য শব্দের হলো, মহাকাব্য শব্দের অর্থ হলো নাটক, যেটা কাল্পনিক। আপনি গুগলে করুন না, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এই চারটে পৃথিবীর মহাকাব্য। মহাকাব্য শব্দের অর্থ হলো নাটক, অর্থাৎ কাল্পনিক। তৃণমূলের রাজু ঘোষ, আরে বাবা আমি বলছি কেন, আপনার হাতে তো মোবাইল আছে, দেখে নিন। সব বিষয় কথা বলেন। আমি বলছি যে আপনারা আপনি জানেন না, না জানলে মানুষের দোষ দেয়। শিখতে অসুবিধা কোথায়? শিখুন না। আরে রামচন্দ্র কাল্পনিক বলছেন, তার অস্তিত্ব স্বয়ং সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। নাসা থেকে বলেছে যে হ্যাঁ রাম সেতুর অস্তিত্ব আছে। আর আপনি কোথাকার একবার থামাচ্ছি। রাজু ঘোষ আপনি হয়তো কেয়া ঘোষের কথা বুঝতে পারেন। রাজু বেশ, কেয়া ঘোষ করার জন্য এইটাই হচ্ছে প্রথম এবং শেষ কথা। কেয়া ঘোষ একবার আপনাকে থামাচ্ছি। রাজু ঘোষ শুনে নিন। রাজু ঘোষ দুটো প্রশ্ন করছি। আপনি কিন্তু খুব বাজেভাবে বেশ। রাজু ঘোষ আপনি আইন তো বোঝেন। রাজু ঘোষ আপনি আমার দিকে আপনি দেখাতে পারেন, আপনার গোটা বাংলার মানুষ আমাকে দেখছে, আপনাকেও দেখছে। রাজু ঘোষ আমি বলছি যেটার সাথে কোনো বাস্তবিক নেই, যেটা ইলিয়াড, ওডিসি বলতে না দিল। আমাকে একটা কথা বলুন রাজু ঘোষ, আমাকে একটা কথা বলুন। না একবার বেশ শুনে নিন। রাজু ঘোষ আপনি আইনটা জানেন তো? আপনি আইনটা একবার কে আপনি আইনটা জানেন? না ধর্ম তো অবশ্যই জানবেন, কিন্তু আমাকে একটা ঠান্ডা মাথায় কথা বলুন। কন্টেম্পট অফ কোর্ট, আপনি আদালত অবমাননা, এটা আপনি জানেন?
ভারতবর্ষ না, আমি ঠান্ডা মাথায় রাজু ঘোষ, আপনি রাজু ঘোষ, কেয়া ঘোষ, ময়ূর রঞ্জন ঘোষ, আমরা শান্তভাবে কথা বলবো। মহাভারত এবং রামায়ণ এই চারটে পৃথিবীর যীশু খ্রিস্ট বলছি, যীশু খ্রিস্ট কি ঐতিহাসিক চরিত্র? না না, যীশু খ্রিস্ট মহাকাব্যের মধ্যে আসে নাকি? যীশু খ্রিস্ট ঐতিহাসিক চরিত্র না, পয়গম্বর ঐতিহাসিক চরিত্র। আচ্ছা, যীশু খ্রিস্ট ঐতিহাসিক চরিত্র না, পয়গম্বরটা ঐতিহাসিক চরিত্র নয়, কিন্তু শ্রী রামচন্দ্র হচ্ছে কার্টুন ক্যারেক্টার, শ্রী রামচন্দ্র হচ্ছে কমিক ক্যারেক্টার চরিত্র, সেটা কাল্পনিক চরিত্র, সেটা নামেই বলছে যে রামচন্দ্র ওডিসি, রামায়ণ, মহাভারত, ওডিসি, ইলিয়াড, যে কেউ যারা রিপাবলিক বাংলা দেখছে তারা এখনই গুগলে সার্চ করে দেখে নিন। এই চারটে হলো, এই চারটে মহাকাব্য, আর মহাকাব্য কাব্য শব্দের অর্থ হলো নাটক, যেটা কাল্পনিক, যার সাথে বাস্তবে মিলে, অর্থাৎ সেই জিনিসটাকে নিয়ে রামকে ক্যারেক্টার করে রাজনীতি করা হচ্ছে। তাদের নিজেদের ভোট ব্যাংক। আমি কেয়া দিয়ে আপনার কাছে আসছি, আমি রাজু ঘোষ আপনাকে বলার সুযোগ দিয়েছি, আমি এরপরে বাকিদের কাছে যাবো, কিন্তু কেয়া ঘোষ অন আ ভেরি সিরিয়াস নোট, রাজু ঘোষরা এই জায়গাটাতেই সাকসেসফুল। তার কারণ রাজু ঘোষ এতক্ষণ ধরে, এখন বাজে 8:14 মিনিট ধরে রাজু ঘোষ এইটা সাকসেসফুলি বাংলা কেন গোটা দেশের মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পারছেন যে রাম শুধুমাত্র মহাকাব্যের চরিত্র। অন দি কন্ট্রারি, এর জায়গাতে আপনি যে কথাটা বলছিলেন, যদি আবার বাংলার মানুষ এবং দেশের মানুষকে বলেন রাম, ভারতবর্ষে একমাত্র রামই লিগাল এন্টিটি, রামের নামে আইনজীবী অ্যাপয়েন্ট করা যায়, রামের নামে স্ক্রাইব, অর্থাৎ যারা বাচ্চা ছেলে 5 বছরের ছেলে, সেই 5 বছরের ছেলের জন্য লেখক অ্যাপয়েন্ট করা যায়, যারা লিগাল ডকুমেন্ট রেডি করে দেবে, জমি হস্তান্তর করা যায় এবং হয়েছে। লিগাল এন্টিটি, যেভাবে আপনি লিগাল এন্টিটি, আপনার সাথে আমার ব্যবসায়িক চুক্তি হতে পারে, ঠিক সেরকম ভাবে শ্রী রামচন্দ্রের সাথে হতে পারে। তৃণমূল কংগ্রেস এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে কি করে কমব্যাট করবেন? আমাদের কমব্যাট করতে চাইছি না, উনি তো ওনার যে পয়েন্টটা উনি সাকসেসফুলি, ভগবান শ্রীরামচন্দ্র কাল্পনিক কি না কাল্পনিক তাতে ওদের কিছু এসে যায় না, উনি সাকসেসফুলি প্রমাণ করছেন তৃণমূল হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র বিরোধী। কারণ আমি যেটা বারে বারে বলছি, ওদের ওই ব্লক ভোট, দুধেল গায়ের ভোট এনশিওর করার জন্য। আমার এখানে আমার মনে হয় মনে মনে ক্ষমা চেয়ে নিচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে রাজুবাবুও, কিন্তু ভোটের জ্বালা বড় জ্বালা ময়ূক, এবং সেই জ্বালা কারণেই কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তারা ভগবান শ্রী রামচন্দ্রকে তারা কাল্পনিক বলছে, তার অস্তিত্ব অস্বীকার করছে। কার অস্তিত্ব? যার অস্তিত্ব স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে, প্রমাণ বলছে, গুগলে সার্চ করলে এখনই তাই দেখা যাচ্ছে। এটা আমি কেন বলবো, যেটা বাস্তব সেটাই, মিথ্যা কথা। আরে পাঁচফোড়ন বাবু থামুন না, যেখানে নাসা বলছে হ্যাঁ এখানে ভাসমান, এখানে রাম সেতু ভালো নাম দিয়েছে নয়ফোড়ন, আর উনি বলছেন পাঁচফোড়ন, বুঝেছি তো আপনি সব জায়গায় ফোড়নটা কাটবেন। আপনি নয়ফোড়ন, আমি সকাল 10টা দুর্নীতির পাঁচফোড়ন দেখায়, আমি আপনি নয়ফোড়ন, আমি পাঁচফোড়ন। আচ্ছা ময়ূক, আরেকটা কথা শেষে বলে দিই, দেখুন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় তথা এই রাজু ঘোষের মতো মানুষরা কেন তারা ভয় পায় জানেন তো? কারণ ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শোনায়। এবার আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন আশা করি। না, তার মানে ভূতের ভয় লাগলে রামের নাম। কথাটা বলি, বিবিধের মাঝে দেখো মিলন মহান, ভারতবর্ষকে আমি দেখেছি। আমি আবারও বলছি, আমাকে অ্যাসাইনমেন্ট থেকে, আমাকে ইনপুট আউটপুট পিসিআর থেকে বলা হয়েছিল, ময়ূকদা এক টুকরো অযোধ্যার ছবি যে ইভেন্টটা হচ্ছে সেটা কভার করে নিয়ে এসো, সেটা লাইভ দেখাবো। আবারও বলছি, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি অযোধ্যায় গিয়ে অযোধ্যার ছবি করতে পারিনি, আমি গোটা দেশের ছবি সেই কয়েকদিনে দেখিয়েছি, এবং গোটা দেশ ইউনিটি ইন ডাইভার্সিটি মুখে বলি, হয়তো বড় বড় ভাষণ নেতারা দেন ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে 21শে জুলাই থেকে 22শে জুলাই 23শে জুলাইয়ের মঞ্চে, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিটা কিরকম দেখতে আমি দেখে এসেছি, বাংলার মানুষ দেখেছে, আরেকবার দেখাই মনে করাই। যদি তৃণমূল কংগ্রেসের কেউ দেখে নিন, দেখো যারা বলে যে রাম শুধু উত্তরপ্রদেশের, আমার পাশে একজন আছেন জম্মু থেকে, একজন মহারাষ্ট্র থেকে, কিছুক্ষণ আগে বিহার থেকে। এই মুহূর্তে আমি বলবো এখানে একবার यहाँ पे आने के लिए একবার আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। উনি এসছেন ঝাড়খণ্ড থেকে, উনি মহারাষ্ট্র থেকে, উনি জম্মু থেকে, আমি এসছি পশ্চিমবঙ্গ থেকে, রাজস্থান থেকে এসছি, চিত্তরগড়। অযোধ্যাতে দেখো এই মুহূর্তে রাজস্থান, অযোধ্যা, পশ্চিমবঙ্গ, জম্মু, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। আমি তোমাকে গোটা ভারতবর্ষের অর্ধেকটা বোধহয় দেখিয়ে দিলাম, শুধু এইটুকু স্কোয়ার মিটার। এটাই ভারতবর্ষ, এটাই ভারতের পালস, এখন এটাই ভারতের উৎসব। এটা বোধহয় কেউ কিছু মানুষ বুঝতে পারছেন না।
দেখো এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মুহূর্তে নাচের তালে তালে রাম গান কৃষ্ণ গান হচ্ছে এবং এই কৃষ্ণ গান এই মুহূর্তে আমার সাথে একজন বৃদ্ধ মহিলাও রয়েছেন যারা কৃষ্ণ নাম ভজন করতে করতে বৃন্দাবন থেকে এসেছেন এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে ক্যামেরার সামনে আছেন। এইটাই মানে যারা মুখে বলে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা তো চোখের সামনে দেখাচ্ছি এখানে এই মুহূর্তে যে এই পুরো জায়গাটা জুড়ে বাংলা, বিহার, তার পাশে উত্তরপ্রদেশ এই মুহূর্তে চলে এসেছে এবং চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে এই ছবি পৌঁছে দেওয়ার এবং বারবার যে কথা বলছি এটাই ভারতবর্ষ। কেউ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, কেউ হয়তো উত্তর ভারত থেকে এসছে, দক্ষিণ ভারত থেকে এসছে, কিন্তু এটাই ভারতবর্ষ। আমি দীপঙ্করদার কাছে যেতে চাই। দীপঙ্করদা, প্রবলেমটা কি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্টভাবে? আজকে আমি অন্য কোনো দল নিয়ে ভাবছি না, রাহুল গান্ধী নিজের মতন স্কয়ার ফুট স্কয়ার মিটার দেখালে তৃণমূল তো এটা অন্য ইন্টারপ্রিটেশন। রাম তো কোনোদিন একজন ব্যক্তির হতে পারে না। আমরা বলেছি রাম শুধু এরা বলতে চাই যে রাম বাঙালি না। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি জানেন তো সত্যি করে, আবার আমার আজকে সময় কম বলে আমি একেবারে খোলা মনে প্রথমবার পর্যটক হিসেবে অযোধ্যাতে গেছিলাম এবং অযোধ্যাতে গিয়ে আমি সত্যি বিশ্বাস করুন, আমি সত্যি চারপাশে দেখলাম যে রামায়ণ পড়েছি, মানে আমার মনে হচ্ছিল দশরথের প্রাসাদ আছে, ভরতের বাড়ি আছে, সীতার রান্নাঘর আছে, কিন্তু রান্নাঘর থেকে সীতা ডাইনিং স্পেসে কোথায় যাচ্ছেন বা রাম মন্দিরটা নেই, ওখানে অন্য এক ধরনের স্থাপত্য ছিল। মানে ধরে নিন শোলে আছে জয় ভীরু নেই, পথের পাঁচালীতে অপু দুর্গা নেই। আমার কিন্তু বাস্তবে সেরকম মনে হয়েছিল। মানে এই ন্যারেটিভটা এবার ভাঙার সময় এসেছে। ইতিহাস বই লেখার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে লাগাতার এটা করছেন, কেন করছেন? এবার মমতা ব্যানার্জি তার রামের বিরোধিতা করছেন, তার কারণ হচ্ছে যে কেয়াদি ভালো মতো ব্যাখ্যা করে বললেন যে দুধেল গায়ের ভোটের জন্য। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, রাম কোনো দেশের না, রাম কোনো রাজ্যের না, রাম সমগ্র বিশ্বের। রাম হচ্ছে শক্তি, রাম জীবন, রাম আমাদের কাছে বিজয়, রাম আমাদের কাছে অপরাজেয়, রাম আমাদের কাছে প্রেরণা, রাম আমাদের কাছে চেতনা, রাম আমাদের শিক্ষা, রাম আমাদের রাজনীতি, রাম আমাদের সমাজনীতি, রাম আমাদের দর্শন, রাম আমাদের সংবিধানের মূল্যলিখিত মূল বিষয়বস্তু। রাম হলো আমাদের কাছে রাজনীতি চর্চা, রাম আমাদের জীবনশৈলী। আর এই রামকে যারা অস্বীকার করে তারা রাম বিরোধী, ধর্ম বিরোধী, গীতা বিরোধী, যে কোনো শাস্ত্র বিরোধী, হিন্দু শাস্ত্র বিরোধী, এই তাদেরই কাজ, তারা রামকে বিরোধিতা করবে। এবং আরেকটা জিনিস, জয় শ্রীরাম, আমি এর আগেও আমি জয় শ্রীরামে এক সময় বাংলাতে এরকমও পরিস্থিতি ছিল, জয় শ্রীরামকে গালাগালির পর্যায়ে বলা একদম। আমি নিজে দেখছি যে চারিদিকে জয় শ্রীরাম, জয় সিয়া রাম, রাম রাম একদম শতপ্রণোদিত ভাবে বলছে তারা। এবার 2019-এর পরে ব্যারাকপুরে গিয়ে মাননীয় নিজেই বলেছিলেন রাম রাম আমাদেরকে গালাগালি দিচ্ছে। হ্যাঁ একদম। 2000 সমস্যা হচ্ছে, রাজুদা জয় শ্রীরাম বলতে সমস্যা আছে। আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং এ জয় শ্রীরাম লিখছেন, সাগর সর্দার জয় শ্রীরাম লিখছেন, প্রণব ভৌমিক জয় শ্রীরাম লিখছেন, অন্তরা নাহা জয় শ্রীরাম লিখছেন, ভূততলাতে সাধারণ মানুষকে বলতে হবে জয় শ্রীরাম, এই কথাগুলো বলছেন। আপনার রাম রাম বলতে সমস্যা আছে, রাজু ঘোষ রাম রাম বলতে সমস্যা আছে, রাজু ঘোষ জয় শ্রীরাম, আচ্ছা কাল্পনিক। আপনি কি জয় ডোরেমন বলেন? আপনি কি জয় শক্তিমান বলেন? আপনি কি জয় হিজিবিজ বলেন? আপনি কি আচ্ছা আপনি দীপক চ্যাটার্জির নাম শুনেছেন? আপনি সেটাও শোনেন। স্বপন কুমারের নাম শুনেছেন? আপনি বলুন না জয় স্বপন কুমার, আপনি বলুন না জয় আবুল তাবুল লেখা হয়েছিল, আপনি বলবেন না তাহলে কাল্পনিক ভগবান শ্রীকৃষ্ণ কাল্পনিক, শুধুমাত্র ওনার দুধেল গায়রা হচ্ছে আসল, আর কেউ এখানে তাদের কারণ অস্তিত্ব নেই। কি নির্লজ্জ, কতখানি নির্লজ্জ তাহলে বলতে চাই। দেখি শতপ্রণোদিতভাবে বাংলার কতজন মানুষ আজকে রাম রাম বলে দেখি এই মুহূর্তে। রাজু ঘোষ জয় শ্রীরাম বলবেন কি বলবেন? বলছি জয় শ্রীরাম নিশ্চয়ই বলবো, আপনার মন থেকে, আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমি প্রশ্ন করছি। কিন্তু সেই জয় শ্রীরাম আপনি জয় ডোরেমন অন্তত বলুন, জয় পোকেমন অন্তত বলুন, জয় শক্তিমান অন্তত বলুন, আচ্ছা জয় আবুল তাবুল বলুন, আপনি জয় শ্রীরাম না হয় অন্য কিছু বলুন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি উৎপন্ন হচ্ছে সেটা শ্রীরাম। আর এই কাল্পনিক রাম যেটাকে
তাহলে বললো রাম শক্তি ভাই লাইনে এসো ভাই লাইনে এসো উনি বলছেন রাম আছে আবার রাম নেই। জয় শ্রীরাম বলতে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন? রাম নয়, সেটা এই রামায়ণের কাল্পনিক রাম নয়। এই রামায়ণ লেখা হয়েছে কতদিন আগে? এই রামায়ণ লেখা হয়েছিল সংস্কৃততে। সংস্কৃত জন্ম কতদিন আগে? বাল্মীকি। জয় শ্রীরাম বলবেন কি বলবেন না আপনার উপরে চয়েস। রাম রাম বলুন, এখানে বলা হয়েছে সিয়া রাম বলুন, রাম বিচার জয় সিয়া রাম বলুন, তুলসীদাসও রামায়ণ লিখেছে। জয় শ্রীরাম অন্তত না বলতে ইচ্ছা করে। প্রবলেমটা আমি জানি না আপনার রামে আপনারা ইগোতে নিয়ে ফেলছেন। বেশ দুজনকে আমি থামাচ্ছি। আমি দুজন কাল্পনিক যে রাম মহারাজ প্রতিষ্ঠা এরা এখন রত্নাকর স্টেজে আছে। মহারাজ এরা রত্নাকর স্টেজে আছে। পরমাত্মানন্দের কাছে যাব। বাল্মীকি হবে। নারীকে অগ্নিকুণ্ডে ঠেলে দেয়। আর এই রাজ্যের বাঙালিরা এটা কখন হয়েছে? কোথায় পেয়েছেন এটা আপনি? কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? আরে বাল্মীকি রামায়ণটা পড়েননি। আগের দিন জালে থাপ্পড় খেয়েছে এই রিপাবলিকে এসে। কটা কাণ্ড উনি জানেন না। রামায়ণের কতগুলো কাণ্ড উনি জানেন না। বড় এসছেন রাম বিশেষজ্ঞ। বেশ 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 এবার আমি থামাচ্ছি। শুধুমাত্র যত রাম বিরোধিতা দেখাবে তত তার ভোট কনসলিডেট হবে, তত তার দুধের গায়ের ভোট কনসলিডেট হবে। আপনি চিৎকার করবেন না। আপনাকে কেউ অধিকার দেয়নি। আপনাকে কেউ অধিকার দেয়নি আমাদের বিশ্বাসে আমাদের মর্যাদা আঘাত করা। থেকে বেশি সাধনা করছিলেন, সেই সাধনা দেখে ব্রাহ্মণ্যবাদীরা বলে তো হত্যা করতে হবে। অর্থাৎ শুম্বককে কৃত্তিবাস রচিত রামায়ণে শুম্বককে হত্যা করা হয়েছে। সে একজন বিশ্বাসে আঘাত হানছেন। আরে কোন আমি একদম আর আপনাদের বিশ্বাস তো একটাই, ওই যে স্কয়ার ফুট যেই বললো ময়ূক, আমি দেখলাম রাজু ঘোষের চোখ চকচকে উঠলো। আপনারা তো ওইগুলোই জানেন, আর কিছু জানেন না তো। আপনারা খালি এইটাই জানেন, টাকা, গরু, বালি, কয়লা, সোনা, এছাড়া কিছু জানেন না। ও সরি, চাকরি জানেন, শিক্ষা জানেন, আটা জানেন, ত্রিফল জানেন, গম জানেন, এইগুলো আপনারা জানেন, তার বাইরে কিছু জানেন না। বেশ একদম দুজনকেই আমি থামাচ্ছি। আমি রাজু ঘোষ, কেয়া ঘোষ দুজনকে থামাচ্ছি। আমি স্বামী পরমাত্মানন্দজির কাছে যাব। স্বামী পরমাত্মানন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শুনবো কালকে, এবং আপনাকে জানতে চাইবো রাম কি সত্যিই চাপিয়ে দেওয়া হচ্ছে? কিভাবে চাপানো হচ্ছে? কম্পালসারি তো নয় রাম, দেখুন না। আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে মানি। স্বামী পরমাত্মানন্দজি বলুন। আমি সব মানি, কেবল রামকে মানি না, রাম কাল্পনিক। এইরকম একটা ন্যারেটিভ, এইরকম একটা নির্যাস যেন বেরিয়ে আসছে। কিন্তু রাম কাল্পনিক নয়। রামের অস্তিত্ব ছিল, রামের অস্তিত্ব আছে, রামের অস্তিত্ব থাকবে। শাস্ত্র বলছে রাম বিগ্রহবান ধর্ম। আর ধর্ম যদি মানুষের অন্তিম পরিচয় হয়ে থাকে, ধর্ম যদি মানুষের অবিচ্ছেদ্য পরিচিতি হয়ে থাকে, তাহলে রামকে কখনো বাদ দেওয়া যায় না। এখানে ধর্ম মানে ধৃ ধাতুর উত্তর মন প্রত্যয় করে যে ধর্ম নিষ্পন্ন হয় সেই ধর্ম। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। যা পশুর থেকে মানুষকে আলাদা করে সেই যে অবিচ্ছেদ্য গুণ, সেটাই কিন্তু ধর্ম। আর সেই ধর্ম বলেই কিন্তু যিনি ধারণ করেন। হ্যাঁ বলুন। এবার আমি অ্যানালিসিসের দিকে একদম প্লিজ বলুন। অতএব আমাদের যে সংস্কৃতি, সনাতনের যে মর্যাদা, তার সঙ্গে রাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রাম হচ্ছে আমাদের আত্মা, ভারত আত্মা হচ্ছে রাম। রাম আমাদের চেতনা, রাম আমাদের সংস্কৃতি। রাম কাল্পনিক নয়। আর মহাকাব্যের রামকে
যদি কেউ কাল্পনিক বলে নতুন কিছু প্রতিপন্ন করবার চেষ্টা করে সেটাও মিথ্যা। মহাকাব্য কল্পনার উপর ভিত্তি করে মহাকাব্য রচিত হয় না, মহাকাব্য রচিত হয় কিন্তু সত্য সূত্রের ওপর নির্ভর করে, যার জন্য সারা পৃথিবীতে কেবলমাত্র 4টে মহাকাব্য আছে, রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। এছাড়া আরও কোনো মহাকাব্য নেই। আর শুধু রাম কেন, যেখানেই রাম সেখানেই সীতা, যেখানেই সীতা সেখানেই রাম। জয় শ্রীরাম ধ্বনিতে সীতা এবং রাম অনুস্যুত হয়ে রয়েছেন। শ্রী শব্দ সীতাবাচক বা শ্রী শব্দ স্ত্রীবাচক, শ্রী শব্দ লক্ষ্মীবাচক। অতএব এখানে সদা সর্বদা রাম এবং সীতা একাত্ম হয়ে রয়েছে। বিশেষ করে যদি আকর্ষণ করা, শ্রী শব্দ মানে স্ত্রীবাচক, শ্রী শব্দের অর্থ হলো আকর্ষণ করা। কোনো শ্রী শব্দের অর্থ তার একটা অর্থ আকর্ষণ করা, আকর্ষণ করা। দেখাচ্ছিল অনেকগুলো অনেক আছে ভাই। বেশ বেশ, যেটা আমি বলতে চাইছিলাম যে এই যে রামকে চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্নই, রামের কোনো প্রশ্নই হতে পারে না রামকে চাপিয়ে দেওয়া। রাম বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাল্মীকির পর যে রামায়ণ লেখা হয়েছিল তার প্রথম হচ্ছে কৃত্তিবাসের রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ রামচরিতমানসেরও আগে লেখা হয়েছে এবং তার অনেক সূত্র আমাদের বাল্মীকি রামায়ণকে অতিক্রম করে গিয়ে যা প্রাদেশিক সত্যতা তার উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে। 3.5 বছর আগে লেখা হয়েছিল রামায়ণ। করে রাম বাংলায় আসেনি, ঠিক বাংলার রামায়ণ 3.5 বছর আগেকার লেখা, এবং সেখানে রাম সীতার পূজা হয়, রাম পরিবারের পূজা হয়, রাম দরবারের পূজা হয়। সবচেয়ে প্রাচীন যে রামের পূজা তা বাংলাতেও ছিল, বাংলার বাইরেও ছিল। এমনকি রঘুনাথ বেশ, পুরীতে জগন্নাথ দেবের রঘুনাথ বেশ হয়, সেখানে গোটা রাম দরবার সাজানো হয়ে রামের পূজা, রামের অর্চনা হয়। বাঙালি কোনোদিন রাম বিমুখ ছিল না। বাঙালির আত্মায়, বাঙালির প্রাণে রাম ছিল, আছে, থাকবে। আমি মানসদার কাছে যেতে চাই। মানস ভট্টাচার্য রাম গবেষক। কিন্তু মানস ভট্টাচার্য, আপনার কাছে যাওয়ার আগে আমি রাজু ঘোষ আপনার সাথে একটা 10 সেকেন্ডের কুইজ খেলি। আপনি কি এটা জানেন যে বঙ্গদেশের উল্লেখও রামায়ণের মধ্যে ছিল? জানেন? জানেন না? রামায়ণ যে রামায়ণ উল্লেখ ছিল, কার লেখা রামায়ণ? বকতুয়ের উল্লেখ ছিল না। কৃত্তিবাস, তুলসীদাস, বাল্মীকি, হাঁসখালির উল্লেখ বলছি না রাজু, হাঁসখালি বকতুয়ের উল্লেখ বলছি না। রামায়ণ আছে, কোন রামায়ণের কথা বলছেন? বঙ্গদেশের উল্লেখ ছিল। রামায়ণে আচ্ছা, তৃণমূল কংগ্রেসের উল্লেখ বলছি না রাজুদা, তৃণমূল কংগ্রেসের উল্লেখ না বলছি। কৃত্তিবাস রামায়ণে যেভাবে বুদ্ধিজীবীদের আপনারা ভালো করে অনুদান দিচ্ছেন, কমিটি ফমিটিতে রাখছেন, কিছুদিন পরে হয়তো কোনো বুদ্ধিজীবী এটাও লিখে ফেলবে যে রামায়ণের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরাট ভূমিকা ছিল এবং তৃণমূল কংগ্রেস কিভাবে রাবণের বিরুদ্ধে লড়াইটা লড়তে। তাহলে রাম জন্ম, যদি আপনারা বারবার বলেন যে রাম জন্মাবার আগে রামায়ণ লেখা হয়েছে, 3,500 বছর পুরনো। একদম। আমি যিনি রামায়ণটা নিয়ে নিরন্তর গবেষণা করে যাচ্ছেন, আমি তার কাছে যেতে চাই। মানস ভট্টাচার্য এই মুহূর্তে, একদম মানস ভট্টাচার্যের কাছে এই মুহূর্তে যেতে চাই। মানসদা, আবার যদি আপনি একটু ঝালিয়ে নেন বা আমাদেরও একটু ঝালিয়ে নিতে সাহায্য করেন, রাম কেন বাংলার, রাম কেন বাঙালির এবং বঙ্গদেশে যে উল্লেখ আমরা পাই, এই রিপাবলিকে জবাব চাই বাংলা স্টুডিওতে বসে আপনি হাতে নথি নিয়ে দেখিয়েছিলেন, ছামা ঘষে দিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে যে বাল্মীকি রামায়ণে বঙ্গদেশের উল্লেখ আছে, সেটা অনেকবার বলেছি আমি। তার আগে রাজুদাকে বিনীতভাবে বলবো যে আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু নয়, যে রামকে নিয়ে এত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এবং এত বই লেখা হয়েছে যে তারপরে রামকে কাল্পনিক বলে আর নিজেদের অজ্ঞতা কেন প্রকাশ করব। আমি কতগুলো বিজ্ঞান ভিত্তিক বইয়ের উল্লেখ করছি। প্রথম গবেষণা হচ্ছে নাসার জেমস ফেডরিক বলে একজন, সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণে রামের যে জন্ম তিথি বার দেওয়া আছে সেটা নাসার যে প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে দেখে রামের জন্ম তারিখ পর্যন্ত বেরিয়ে গেছে। দ্বিতীয় গবেষণা হয়েছিল 60-এর দশকে একে আলতেকর বলে একজন হিস্টোরিয়ান, রাম যে পথে লঙ্কা পৌঁছেছিলেন তার প্রত্যেকটা জায়গাতে তিনি তার হিস্টোরিয়ান টিম নিয়ে একটা গবেষণা করেছিলেন যে সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা, অর্থাৎ অযোধ্যা থেকে শ্রীলঙ্কার যে পথ। এবং সেখানে যেটা বৈশিষ্ট্য পাওয়া গেছে সেটা হচ্ছে একই ধরনের বাসনপত্র পাওয়া গেছে, মানে অযোধ্যাতে যে বাসনপত্র পাওয়া গেছে, চিত্রকূট পাহাড়ে একই ধরনের বাসনপত্র পাওয়া গেছে,
ঠিক তারপরে রামেশ্বরম হয়ে উনি যখন যাচ্ছেন রাম, সেটা পাওয়া গেছে। মানে এই সমস্ত বাসনপত্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির মিউজিয়ামে রাখা আছে, এবং তার যে বই সেটা কিন্তু এই সময়ের লেখা নয়। তখন কিন্তু এই বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এরা কেউ ছিল না। সুতরাং রামের প্রামাণিকতা নিয়ে এত বৈজ্ঞানিকভাবে কাজ হয়েছে যে আমার আপনার থেকে মহিউদ্দা কেয়ার দিক থেকেও রামের প্রামাণ্যতা অনেক বেশি। তার কারণ হচ্ছে আপনার 60 পুরুষের নাম বলতে পারবেন না, আমি আমার 60 পুরুষের নাম বলতে পারবো না, আমার ক্ষমতা নেই। কিন্তু পৃথিবীর একমাত্র মানুষ বলুন, মহাপুরুষ বলুন, ভগবান বলুন, রাম, যার 69 ঊর্ধ্বতন পুরুষ এবং 206 নিম্নতন পুরুষের নাম আছে, যেটা পৃথিবীতে আর কারো পাওয়া যায় না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে রামকে কাল্পনিক বলাটা একেবারে অবান্তর একটা কথাবার্তা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ইলিয়াড প্রথম দিকে কাল্পনিক ভাবা হতো, পরবর্তীকালে যখন ট্রয় নগরীর সন্ধান পাওয়া যায় তারপর থেকে কিন্তু ইলিয়াডকে আর কাল্পনিক বলা হয় না, সেটার বাস্তবতা গোটা পাশ্চাত্য জগৎ মেনে নিয়েছে। আর শ্রীরামের যদি মহাকাব্যিক অস্তিত্ব হয় তাহলে একই সঙ্গে শ্রীলঙ্কার রামায়ণ তার নাম রামাবতার, মালয়েশিয়ার রামায়ণ তার নাম হাকিয়াত, আমাদের ইন্দোনেশিয়ার যে রামায়ণ তার নাম কাকাবিয়েন, আমাদের থাইল্যান্ডের রামায়ণ তার নাম রামাকিয়েন। এই সব জায়গার চরিত্রগুলো একই রকম হতো না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে রামকে উপস্থাপন করতে চান, করুন, আমরা হয়তো আরেকটা নতুন রামায়ণ তার কাছ থেকে পেতে পারি। আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে, একটা হলো যে সংস্কৃততে লেখা হয়েছে রামায়ণ সেটা কোন সংস্কৃত? সেটা বৈদিক সংস্কৃত না ক্লাসিক সংস্কৃত? সেটা কত বছর পুরনো? বেশ রাজু ঘোষ, আমি আপনাকে আর সময় দিতে পারছি না একটাই কারণে, আমি আবারও কারণ কি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জন্য এবং বাংলার মানুষের জন্য, যে রামকে বহিরাগত বলাটা ভুল। বাংলার মানুষ উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, তারা উদাত্ত স্বরে বারবার জয় শ্রীরাম, জয় সিয়ারাম, রাম রাম বলছেন, এবং এই ছবিগুলো দেখাতে চাই শুধু। এগুলো অযোধ্যার ছবি না, এটা গোটা দেশের ছবি। একবার দেখে নিই এবং তারপর আবার বাকিদের থেকে এক এক করে প্রতিক্রিয়া নেব। গায়ক রয়েছেন, একজন শিল্পী রয়েছেন যিনি কথায় কথায় শব্দ বুনে দিতে পারেন, এবং এই মুহূর্তে জয়কারা हो जाए একবার, हो जाए, चलिए 1 2 3 स्टार्ट। ले भगवान का नाम बेड़ा पार करे, ले भगवान का नाम बेड़ा पार करे, हो भजले सुबह हो शाम बेड़ा पार करे, भजले सुबह हो शाम बेड़ा पार करे, हो दाहिने हो लो जय श्री राम, हो गाड़ी जाए जय श्री राम, हो रास्ता बनाओ जय श्री राम, हो खुल के बोलो जय श्री राम, हो खुल के बोलो जय श्री राम, हो 7 अक्टूबर जय श्री राम, 1 2 3 4 5 6 6 Wanna song baby song by Normax sound teaser max yo yo हो राम जी की सेना चली, श्री राम जी की सेना चली, श्री राम जी की सेना चली, देखो राम जी की सेना चली। परदेसियों तुम अयोध्या में आना, आके दर्शन करके जाना, परदेसियों तुम अयोध्या में आना। आप लोग अलवर से आए, राजस्थान से, राम के नाम पे धुन सजाने आए हैं, तो हो जाएगा। राम आएंगे तो अंगना सजाऊंगा, दीप जला के दिवाली मैं मनाऊंगा, राम आएंगे तो अंगना सजाऊंगा, दीप जला के दिवाली मैं मनाऊंगा, मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुले जाएंगे, राम आएंगे। আমি প্রত্যেকের থেকে এক এক করে প্রতিক্রিয়া নেব, কিন্তু রাজু ঘোষ জানেন যে ভদ্রমহিলা আপনি বলছিলেন খুব সুন্দর গলার আওয়াজ, ওনার নাম কি জানেন? সানিয়া মালিক। ওনার সাথে ফয়েজ বলে একজন এসেছিল আলওয়ার থেকে, রাজস্থানের আলওয়ার থেকে। লাস্টের যে গানটা সে গাইলো আলওয়ার থেকে এসে, গোটা দেশ থেকে এভাবে গান গাওয়া হচ্ছে এবং 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব। আপনি বলছেন এটাকে একেবারে চাপিয়ে দেওয়া? না না, আমি তো প্রথম থেকে একটাই বলছি যে রামটা করার দরকার কি ছিল, তাহলে আর ক্যাম্পেইন করার দরকার কি ছিল? এভাবে চাপানো যায় না। কোনো ব্যক্তিগত কোনো জাতির রাম নয়, রাম সবার রাম, রাম ভগবান। রাম শব্দের অর্থ হলো
মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় রতি মহেদি, সেই রাম। অর্থাৎ রাবণস্য মনের মধ্যে যে অহংকারী রাবণ, তাকে যে ধ্বংস করে তিনি রাম। অর্থাৎ সেই রামের সাথে যে কাল্পনিক রাম, যে মহাকাব্যের রাম, যে অযোধ্যার রাম, যা ভারতীয় জনতা পার্টির যে রাম, সেই রামের সাথে ওই রামের কোনো সম্পর্ক নাই। আমরা বলতে পারি জয় সীতারাম বলুক, তারা সীতাতে কোথায় আপত্তি? কেন সীতারাম বলতে গেলে তাদের জিভে আটকে যায়? কেন মহিলাদের সম্মান দেওয়া হয় না? এই রাম মহিলা বিজেপির মহিলা নেত্রী, মহিলা মোর্চারও দীর্ঘদিনের লড়াকু নেত্রী কেয়া ঘোষী এর উত্তর নিয়ে 30 সেকেন্ড। মহিলা বিরোধী বিজেপি এত কথা বলছেন, যারা খুব মহিলাদের সম্মান করেন, পার্ক স্ট্রিটের ধর্ষিতা থেকে হাসকালির ধর্ষিতা হয়ে কালিয়াগঞ্জের ধর্ষিতাদের যারা এত সম্মান দিয়েছেন, তাদেরকে আমি কয়েকটা তথ্য দিয়ে দিচ্ছি। উজ্জ্বলা যোজনায় 9.6 কোটি মানুষ মহিলারা বেনিফিটেড হয়েছে। জনধন অ্যাকাউন্টে 27 কোটি মহিলা বেনিফিটেড হয়েছে। মুদ্রা লোনে 27 কোটি প্লাস মহিলারা বেনিফিটেড হয়েছে। পোষণে 10.23 কোটি মহিলারা বেনিফিটেড হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনায় আজকের দিন পর্যন্ত 3.6 কোটি মহিলারা বেনিফিটেড হয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 40 কোটি ঘর 4 কোটি ঘর দেওয়া হয়েছে, যাদের মধ্যে 80% হচ্ছে মহিলারা পেয়েছেন। আর 1 সেকেন্ড ভাই, 3 তালাক এই ভারতীয় জনতা পার্টির মহিলা বিরোধী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি পাশে দাঁড়িয়েছিলেন মুসলমান মেয়েদের পাশে। সাম্প্রদায়িক বিজেপি, মহিলা বিরোধী বিজেপি এবং দেশের প্রথম স্বাধীন প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশের প্রথম স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দিয়েছে এই মহিলা বিরোধী ভারতীয় জনতা পার্টি। দিবঙ্গতা 30 সেকেন্ড। একদম দেখুন, যেদিন রামের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেদিনই বাংলার বুকে যে মমতা ব্যানার্জি তিনি যে সম্প্রীতি মিছিল করেছেন, আমার একটাই প্রশ্ন, ওই দিন যদি বড়দিন হতো মমতা ব্যানার্জি কি সম্প্রীতি মিছিল করতেন? ওই দিন যদি ঈদ হতো মমতা ব্যানার্জি কি সম্প্রীতি মিছিল করতেন? ওই দিন যদি মানে গুরু গোবিন্দ সাহেবের গ্রন্থ সাহেবের পাঠের কোনো অনুষ্ঠান থাকতো তাহলে করতেন। আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে গিয়ে রাম বিরোধী নয়, হিন্দু বিরোধী, গীতা বিরোধী, সনাতনের বিরোধী, যার জন্য তিনি বিরোধিতা করতে গিয়ে, রামের বিরোধিতা করতে গিয়ে, বিজেপির বিরোধিতা করতে গিয়ে ভগবান রামকে বিরোধিতা করছে, যেটা তার সর্বনাশের শেষ পেরেক হিসাবে। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ 30 সেকেন্ড। রাম তত্ত্বে সীতা বিরোধিতা বা স্ত্রী শক্তির বিরোধিতা এটা যারা নিয়ে আসছেন তারা একটা অদ্ভুত গোলমাল নতুন করে পাকাবার চেষ্টা করছেন। আমরা যারা রাম ভজন করি, স্তোত্রের শেষ লাইনটা কি বলা হয়, যেখানে পুষ্প সমর্পণ করা হচ্ছে, শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমত সমেত শ্রী রামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। প্রথমেই সীতার উল্লেখ আছে। শুধু তাই নয়, সীতা নয়, কৌশল্যা সুখ বর্ধক রাম। কৌশল্যা তার মায়ের কথা বলা হয়েছে রাম নাম গানে। কৈকে আর্থিত জনকজ রাম, কৈকের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, রামের জীবনে যারা যারা এসেছেন সেখানে সবরই মা এসেছেন, তিনিও তো স্ত্রী শক্তি। তাহলে কোথায় আমরা স্ত্রী শক্তিকে বাদ দিয়ে মানুষদা 30 সেকেন্ড মানুষদা অস্বীকার করতে হয়? বিবেকানন্দ স্বদেশ মন্ত্র বলে যেটা লিখেছিলেন বিখ্যাত, সেখানকার প্রথম লাইন হচ্ছে, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। প্রথম নামটাই হচ্ছে সীতা। তো এক্ষেত্রে যদি আমরা রামের চরিত্রে এগুলো চাপানোর চেষ্টা করি যে তিনি নারী বিরোধী ছিলেন, তাহলে প্রথমে আমাদেরকে বিবেকানন্দকে বাদ দিতে হয়। তাহলে তিনি রাম বুঝতেন না, তাহলে রবীন্দ্রনাথ রাম বুঝতেন না। কেন রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমাদের রামের চরিত্র না পড়লে শিক্ষা অসম্পূর্ণ? তার মানে বাঙালি কি এবার রবীন্দ্রনাথ বিবেকানন্দকে অস্বীকার করবে? বাঙালি কি এবার উপেন্দ্র কিশোরকে অস্বীকার করবে? বাঙালি কি এবার চৈতন্যদেবকে অস্বীকার করবে যে এরা সবাই রামের ভজনা করতো আর রামের চরিত্রে যেহেতু এই কলঙ্কগুলো রোপণ হচ্ছে তারা জানতেন না? তার মানে এই সময়ের বাঙালি বুদ্ধিজীবীরা সব বোঝেন, আর চৈতন্যদেব কিছু বুঝতেন না, রবীন্দ্রনাথ কিছু বুঝতেন না, বিবেকানন্দ কিছু বুঝতেন না। এটা হতে পারে না, মানে এটা চলতে পারে এবং এটা চলতে পারে না, আপনিও বলছেন। তার হ্যাঁ, তারা তো স্বাভাবিকভাবে এটাই বলবে। আরে অদ্ভুত কথা বলছেন মানুষদা, আপনারা ভুলে যাচ্ছেন কথাঞ্জলি লেখক আছে এখানে। এখানে মহাভারত কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, সেই নতুন করে আমরা ইতিহাস জানছি। বেশ, আমি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, ভোটের সময় এসেছে এবং ভোটের রেজাল্ট এই মুহূর্তে বেরিয়ে গেছে। জবাব চাই বাংলাতে ময়ূক প্রশ্ন করেছিল, রামকে বহিরাগত বলে দাগানো জনবিচ্ছিন্ন হবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি জনবিচ্ছিন্ন হয়ে যাবে? আরো বেশি করে গালাগালি দিয়ে রামকে, আরো বেশি করে রামকে বহিরাগত দাগিয়ে দিয়ে এই মুহূর্তে হ্যাঁ বলছেন 90% মানুষ। 90% মানুষ জবাব চায় বাংলাতে। যে পোলিং হয়েছে ফেসবুকে, সেই ফেসবুকের পোলিংয়ে 90% মানুষ বলছেন হ্যাঁ আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং না বলছেন 10% মানুষ। ইউটিউবে দেখেনি রামকে আরো বেশি বহিরাগত বলে, আরো বেশি করে দাগিয়ে দিয়ে
এক্স হ্যান্ডেলে এবং ইউটিউবে কে কি বলছে? এক্স হ্যান্ডেল টুইটারে এই মুহূর্তে ময়ূককে যারা দেখছেন তারা 86% মানুষ বলছেন হ্যাঁ বিচ্ছিন্ন কেন, জনবিচ্ছিন্ন কেন, গোটা ইকোসিস্টেম থেকে, পলিটিক্যাল ইকোসিস্টেম থেকে বেরিয়ে যাবে। এবং তার পাশাপাশি ইউটিউবে এই মুহূর্তে ইউটিউবে আমরা দেখে নিই, এই মুহূর্তে 93% মানুষ ইউটিউবে বলছেন যে জনবিচ্ছিন্ন হবে। 93% মানুষ এই মুহূর্তে বাংলার বলছেন জনবিচ্ছিন্ন হবে। তৃণমূল কংগ্রেস রামকে যত গালাগালি দেবে, রামকে যত বহিরাগত বলবে ততটাই। এবং তার পাশাপাশি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ময়ূখ রঞ্জন ঘোষের গ্যারান্টি এটা, যদি একটা পার্সেন্টেজ মিথ্যা হয়, চ্যালেঞ্জ করছি, যে ছবিগুলো দেখালাম তার পাশাপাশি রিপাবলিক বাংলা সর্ববৃহৎ যে কভারেজ আমরা করেছিলাম অযোধ্যাতে, সেই কভারেজটা দেখুন, বাংলার মানুষ কিভাবে সেই কভারেজকে গ্রহণ করেছেন একবার দেখাবো এবং সেখান থেকে ছোট্ট বিরতি নেব। আমার রিপাবলিক বাংলা কিরকম লাগছে? আপনি এগিয়ে যান, আমরা 1 নম্বর শো। রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি। আমার রিপাবলিক বাংলা কিরকম লাগছে? আপনি এগিয়ে যান, আমরা 1 নম্বর শো। রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি। আমার রিপাবলিক